কথায় কথায় ভারত আমাদেরকে বলে যে বাংলাদেশের তাদের মানে তাদের সেভেন সিস্টারের নিরাপত্তার জন্য বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ। আরে আমার দেশের পুরো দেশেরই তো নিরাপত্তা নেই। আমার দেশের বর্তমান যে নেভি, এয়ারফোর্স এবং আমাদের সেনাবাহিনী আছে, আমাদের তারা ফিজিক্যালি অনেক ট্রেন থাকতে পারে, কিন্তু আমাদের না আছে কোনো ইকুইপমেন্ট, না আছে কোনো প্রযুক্তি, না আছে কোনো সাইবার ওয়ার করার মতো অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার করার মতো যোগ্যতা আমাদের এখন কিচ্ছু নেই। আমি মনে করি তুরস্ক, ইটালি, চায়না, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত প্ল্যানলি, আমি যে কথাটা বারবার বলি, আমাদের জিডিপি, আমাদের বাজেট, আমাদের অর্থনীতি পাকিস্তানের চেয়ে অনেক বড়। পাকিস্তান এখন বিশ্বের 10 বা 11 নম্বর শক্তিধর দেশ। এখন আমি তো কাউকে মারতে যাব না, আমাকে নিজেদের বাঁচতে হবে। আমার যে ডিটারেন্ট ফোর্স, আমার সেই প্রযুক্তি আমাকে লাগবে, আমার সেই ইকুইপমেন্ট লাগবে, আমার সেই প্রযুক্তিগত ক্ষমতা ট্রেন্ড আমার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সকল কিছু লাগে। এমনকি আমাদের অ্যাবেল্ট 18 থেকে ভারতের পা চাটতে চাটতে শেখ হাসিনা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে সেটা চিন্তা করলে আমার কাছে খুব ভয় লাগে। কারণ আমরা কথা বলছি কিন্তু আমাদের প্রতিরক্ষা এখনো কিছু নাই। কারণ আপনি দেখেন কথায় কথায় আজকে যুদ্ধ লাগতেছে, কথায় কথায় এক দেশ আরেক দেশকে হামলা করতেছে। এখন যদি আমার যদি ন্যূনতম প্রতিরক্ষা যদি আমি নিজেকে না করতে পারি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 3 দিনের সফরে বাংলাদেশ আসছে। হাকান ফিদান কিন্তু শুধু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বললে আমি তাকে ওই জায়গায় দেখতে চাই না। খুব সম্ভবত যতটুকু আমরা খেয়াল রাখি বা খবর নিচ্ছি তাতে রিসেপ তাইপ এরদোগানের পরে একে পার্টি, যেটা ক্ষমতাসীন পার্টি, তার প্রধান হতে যাচ্ছেন এবং খুব সম্ভবত উনি আগামী নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন করার সম্ভাবনা আছে। আমরা জানি তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন এবং উনি অর্থনীতির উপর পিএইচডি, আমাদের ডক্টর খলিলের মতো, এবং উনি গোয়েন্দা প্রধান ছিলেন এবং একজন অত্যন্ত ঘাঘু কূটনীতিক হিসেবে তিনি মোটামুটি বিশ্বে এখন পরিচিতি লাভ করছেন। তো হাকান ফিদান বাংলাদেশে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি আমরা পাওয়ার পরই উনি বাংলাদেশ ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর আপনি প্রতিরক্ষা খাতের কথা বলছেন, আমাদের প্রতিরক্ষা খাতে তো কিছুই নাই এখন। শেখ হাসিনা গত 17 বছরে আমাদেরকে 50 বছর পিছাই দিয়েছে। আমি আগের সরকারগুলোরও সমালোচনা করব, এমনকি বিএনপি সরকারেরও সমালোচনা করব। আমাদের প্রতিরক্ষা খাতকে খুব সিরিয়াসলি দেখা হয় নাই। আপনি যদি অর্থনীতির কথা চিন্তা করেন, আপনি যদি রাজনীতির কথা চিন্তা করেন, আপনি দেশ নিরাপত্তার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে অতি অবশ্যই বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে চিন্তা করতে হবে। আজকে আমাদের অর্থনীতি পাকিস্তানের চেয়ে অনেক বড়, অথচ পাকিস্তান হতে পারে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতার কারণ ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ যুদ্ধ বিভিন্ন কারণে তারা হয়তো তাদের প্রতিরক্ষাকে অনেক বেশি উপরে নিয়ে গেছে, কিন্তু আমরা একেবারে তলানিতে থাকবো কেন? আমাদের প্রতিরক্ষা বার্মার থেকে দুর্বল হবে কেন? এটা কোন ধরনের পররাষ্ট্র নীতি বা প্রতিরক্ষা নীতি হতে পারে? আপনি যে প্রতিরক্ষা খাতের বলে আমাদের প্রতিরক্ষা বলতে এখন আমি মনে করি পার্শ্ববর্তী কোনো দেশের তুলনায় আমরা কিছুই না। ইট ইজ সো ওয়ারিড। দেশের 18 কোটি মানুষের যে দেশ, আমি আপনাকে একদম এইগুলো নিয়ে অনেক আলোচনা করছি। 5ই আগস্টের পরে ইন্টারিম সরকার ডক্টর ইউনূস সাহেব কিছু পদক্ষেপ নিচ্ছেন, বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছেন। আমি মনে করি ইট শুড বি কনসিস্টেন্ট, ইট শুড বি ডেফিনিট, এবং আগামী 15, 20, 25, 30 বছরের প্ল্যান নিয়ে আমাদেরকে আগাতে হবে। আপনি যে 10Cর কথা বলেন, JF-17 কথা বললেন, আমরা ইউরোফানের টাইফুনের কথা জানি, আমরা সাইবার ওয়ারের কথা জানি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কথা জানি, আমরা বিভিন্ন জ্যামিং এর কথা জানি। কয়দিন আগে একটা বড় রাডার বসাইছে আমাদের ঢাকা এয়ারপোর্টে, বলা হচ্ছে ইজ গুড। একটা রাডার হবে কেন, আমার 4টা, কেউ এসে যদি আমাদের একটা রাডার ধ্বংস করে আমি কি থাকবো? এত বেশি খুশি হওয়ার কিছু নাই। আমি মনে করি একটা চট্টগ্রামে, একটা সিলেটে, একটা যশোরে, আর একটা রংপুরে, এরকম আরো 5টা রাডার, এগুলো 200 কোটি 500 কোটি, এগুলো বাংলাদেশের জন্য কোনো টাকা না। আমি মনে করি 5টা বড় রাডার আমাদের বসাইতে হবে। একটা রাডার দিয়ে কি হবে? এই যে এই বাইরাক্তার ড্রোনের কথা বলা হচ্ছে তুরস্কের, যেটা ইউক্রেন যুদ্ধে বড় ধরনের ভূমিকা রাখছে, এই বাইরাক্তার আমাদের দেশে তৈরি হবে বলে MOU হয়েছে কিনা, হওয়ার কথা আমি জানি না, চুক্তি হয়েছে কিনা। অবশ্যই আমার দরকার UAV, যেটা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, এগুলা আমরা তুরস্কের সাথে যৌথ প্রযুক্তিতে আমরা করব। কথায় কথায় ভারত আমাদেরকে বলে যে বাংলাদেশের তাদের মানে তাদের সেভেন সিস্টারের নিরাপত্তার জন্য বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ। আরে আমার দেশের পুরো দেশেরই তো নিরাপত্তা নেই। আমার দেশের বর্তমান যে নেভি, এয়ারফোর্স এবং আমাদের সেনাবাহিনী আছে,
আমাদের তারা ফিজিক্যালি অনেক ট্রেন থাকতে পারে, কিন্তু আমাদের না আছে কোনো ইকুইপমেন্ট, না আছে কোনো প্রযুক্তি, না আছে কোনো সাইবার ওয়ার করার মতো অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার করার মতো যোগ্যতা আমাদের এখন কিচ্ছু নেই। আমি মনে করি তুরস্ক, ইটালি, চায়না, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত প্ল্যানলি, আমি যে কথাটা বারবার বলি, আমাদের জিডিপি, আমাদের বাজেট, আমাদের অর্থনীতি পাকিস্তানের চেয়ে অনেক বড়। পাকিস্তান এখন বিশ্বের 10 বা 11 নম্বর শক্তিধর দেশ। এখন আমি তো কাউকে মারতে যাব না, আমাকে নিজেকে বাঁচতে হবে। আমার যে ডিটারেন্ট ফোর্স, আমার সেই প্রযুক্তি আমাকে লাগবে, আমার সেই ইকুইপমেন্ট লাগবে, আমার সেই প্রযুক্তিগত ক্ষমতা ট্রেন্ড আমার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, সকল কিছু লাগে। এমনকি আমাদের অ্যাডাল্ট 18 থেকে 50 বছর বয়স যাদের দরকার হলে তাদেরকে আমরা ট্রেন করব জাস্ট টু ডিফেন্ড মাই মাদারল্যান্ড। এটা আমাদেরকে করতেই হবে। এবং আমি এই তারেক রহমানের সরকারের কাছে আশা করব, অনুরোধ করব, দাবি করব যে আমাদের এই ভঙ্গুর প্রতিরক্ষা বাহিনী, আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি, আমি আমাদের সেনাবাহিনীকে ছোট করতে চাই না, তারা ছোট না, কিন্তু আমাদের যে ইকুইপমেন্টের অভাব, আমাদের যে ট্রেনিং এর অভাব, আমাদের যে প্রযুক্তির অভাব, সেটা কোনো টাকার জন্য না, সেটা মানসিকতার জন্য। ভারতের পা চাটতে চাটতে শেখ হাসিনা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে সেটা চিন্তা করলে আমার কাছে খুব ভয় লাগে। কারণ আমরা কথা বলছি কিন্তু আমাদের প্রতিরক্ষা এখনো কিছু নাই। কারণ আপনি দেখেন কথায় কথায় আজকে যুদ্ধ লাগতেছে, কথায় কথায় এক দেশ আরেক দেশকে হামলা করতেছে। এখন যদি আমার যদি ন্যূনতম প্রতিরক্ষা যদি আমি নিজেকে না করতে পারি, ন্যূনতম যদি আমি আমার জীবন বাঁচাতে না পারি, সেখানে প্রধানমন্ত্রীর জীবন থেকে সাধারণ মানুষের জীবন এবং আমার পুরো দেশের প্রতিরক্ষা, আমরা আবারও বলতেছি, আমরা কাউকে হামলা করতে যাব না। ভারতের 7 সিস্টারের যেমন নিরাপত্তা তারা চায়, আমাদের নিরাপত্তাটা কে দিবে? আমাদের নিরাপত্তা কেউ দিবে না, আমাদের নিরাপত্তা আমাদেরকেই করতে হবে। এবং আমি সরকারের কাছে আরো অনুরোধ করব, শুধু বিদেশের কাছে তাকায় থাকলে হবে না। আমাদের তরুণদের অনেক ইনোভেশন আছে। আজকে আমি আরেকটা কথা যোগ না করেই পাচ্ছি না। আমাদের বাংলাদেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিগত যে লোকগুলো আছে, যেমন আজকে আমি বলতে পারি এয়ার ট্রাঙ্ক, যে $24 বিলিয়ন তার এয়ার ট্রাঙ্ক বিক্রি করছে, যে ওয়ার্ল্ডের সাউথ এশিয়া প্যাসিফিকের সবচেয়ে বড় ডেটা স্টোরেজের মালিক রবিন খুদা, যে ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ করতেছে। রবিন খুদা বাংলাদেশের একজন নাগরিক, সে অস্ট্রেলিয়ায় থাকে। তাকে কেন আনা হচ্ছে না? তাকে কেন বাংলাদেশে ডাটা স্টোরেজ করার জন্য $10-20 বিলিয়ন সে কেন বাংলাদেশে করবে না? সে তো আমার দেশের নাগরিক ছিল, সে তো এখন অস্ট্রেলিয়াতে আছে। গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা, আমরা অনেকে জানি না, জাওয়াদ করিমকে বাংলাদেশে নেওয়া হচ্ছে না কেন? যে 3 জন গুগলের মতো আপনার বিশ্বের সেরা এখন 1 বা 2 নম্বর বা 3 নম্বর কোম্পানি, যদিও তারা আমি গুগল কিনে ফেলছি, ইউটিউবের কথা বলছি। ইউটিউবের 3 জন ইনভেন্টরের একজন হচ্ছে আমাদের জাওয়াদ করিমকে আমরা কেন বাংলাদেশে আনছি না? বাংলাদেশে তাকে ইনভাইট করে তাকে কেন বাংলাদেশে হয়তো আসবে না, কিন্তু সে বাংলাদেশকে অনেক অনেক দিকে হেল্প করতে পারে। যেরকম রবিন খুদার কথা বললাম, গতকাল দেখলাম সে ভারতে আপনার ডেটা স্টোরেজ করার জন্য $30 বিলিয়ন চুক্তি করতেছে। নরেন্দ্র মোদী গিয়ে তার সাথে চুক্তি করে আসছে। তো আমাদের এরকম অনেক লোক আছে। আমাদের যেমন ইকবাল কাদিরের কথা আমি বলতে পারি, MIT ডিরেক্টর, যিনি গ্রামীণ ফোন বা বিকাশের ইনভেন্টর বাংলাদেশে। এবং এরকম আমাদের বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যেসব লোকজন আছে, আমি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা যিনি আছেন আসাদ, অত্যন্ত যোগ্য একটা লোক আমি মনে করি। নিশ্চয়ই প্ল্যান করতেছে। আমরা তাদেরকে অনুরোধ করব এবং আশা করব অতি দ্রুত আমাদের প্রতিরক্ষার সাথে যে প্রযুক্তির সংমিশ্রণ করে আমাদের যে নতুন তরুণ, আমাদের এখন তরুণ একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে এবং আমরা তৈরি করব, এদেরকে দিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন আমরা ইকুইপ করব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইবার এবং স্পেস এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ারে আমাদের এই ফোর্সগুলোকে আগামী 10 বছরে, 15 বছরে, 20 বছরে আমরা বিশ্বের অন্যতম সেরা একটা প্রযুক্তি সকল খাতে, বাণিজ্যিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা খাতে আমরা নিজেদেরকে তুলে ধরার জন্য আমি মনে করি তারেক রহমান সাহেবের এই প্রযুক্তি উপদেষ্টা যিনি আছেন তার উপর আমি ভরসা করতে চাই। অত্যন্ত যোগ্য একটা লোক
এবং আমি জানি না তাকে সেরকম কাজ করার স্কোপ নিশ্চয়ই দেওয়া হবে, যদি দেওয়া না হয় তাহলে কোনো লাভ নাই। আমাদের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, প্রতিরক্ষা সব কিছুতেই প্রযুক্তি এবং যোগ্য লোকের ছোঁয়া দরকার। আমি মনে করি তারেক রহমান সাহেব 17 বছর বিদেশে থেকে নিশ্চয়ই সে ব্যাপারে তার যথেষ্ট উপলব্ধি আছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য সঠিক লোক সঠিক জায়গায়, কোনো মোশায়ের, কোনো তেলবাস, কোনো সিন্ডিকেট যাতে এখানে প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে এইটার যাতে ধ্বংস না করে দিতে পারে। যদি সেটা করতে পারেন, আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনাকে উনি শুধু আকাশচুম্বী করবেন না, সেটা উনি বাস্তবায়ন করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার এই মুহূর্তে